মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। বলা হয় যে কোনো মানুষই নিখুঁত নয়, প্রত্যেক মানুষেরই মধ্যেই খুঁত বা দুর্বলতা রয়েছে। কিন্তু অনেকেই রয়েছেন যারা এই খুঁত বা দুর্বলতাকে নিজের শক্তি করে নিজেদের লক্ষ্যে সফল হয়েছেন, নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছেন তারা। আজ ঠিক তেমনই একজন আমাদের সাথে রয়েছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজয়িনীর এই পর্বে সফল মেকআপ আর্টিস্ট শতরূপা সরকার। শতরূপাদি, ট্রাইব টিভি বাংলার এই শো বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জানাই সকলকেই। একদম, আপনারা বুঝতেই পারছেন দিদিকে দেখে যে সমাজে যেখানে একটা মেয়েদের বিউটি স্ট্যান্ডার্ড সেট করে দেয়া হয়, যেখানে বলা হয় যে কেশী নারীর বেশ, সেখানে দিদিকে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন মাত্র 5 বছর বয়সে দিদি অ্যালোপেশিয়াতে তার মাথার চুল থেকে চোখের পাতা সবটাই হারিয়েছেন। আর তারপরেও লড়াই করে নিজের সৌন্দর্যের সংজ্ঞা তো ঠিক করেইছেন, তার পাশাপাশি নিজের পরিচয় গড়ে তুলেছেন। আর সেই কারণেই আজকের বিজয়িনীর পর্বে আপনি আমাদের বিশেষ অতিথি। আর আজ আপনার লড়াইয়ের গল্পটাই আমরা সমগ্র যে নারী জাতি তাদের জন্য তুলে ধরব। সমস্ত মেয়েরা যাতে আপনার এই গল্প থেকে ইন্সপায়ার হতে পারে, সেই কারণেই আজকের আমাদের এই অনুষ্ঠান। দিদি, একেবারে শুরু থেকে আমরা যদি শুরু করি, যে সময়টা মাত্র 5 বছর বয়স, সেই সময় আপনার একটা এই অ্যালোপেশিয়ার মতো একটা রোগ এবং সেখান থেকে মাথার চুল, চোখের পাতা সবটাই আস্তে আস্তে হারিয়ে ফেলা, তারপর নিজেকে নিজের কাছে অ্যাকসেপ্ট করা, সেটা একটা বিশাল বড় লড়াই। আর সেখান থেকে আজকে আপনি এই সাফল্যের চূড়ায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যখন সে স্ট্রাগল করে, তখন স্ট্রাগল করার গল্প কেউ শোনে না। সে যখন একটা জায়গায় পৌঁছে যায়, তারপর তার অতীতের গল্পগুলো সবাই শুনতে চায়। তো ব্যাপারটা সেরকমই ছিল। যখন আমার 5 বছর বয়স, তখন আমার অ্যালোপেশিয়া ধরা পড়ে। অ্যালোপেশিয়ায় আমার চুল ঝরে যায়। তারপর যেরকম হয় স্কুল লাইফ, কলেজ লাইফ, কোনো জায়গাতেই আমি আমার মতন মানে একটা মানুষ হিসেবে যতটুকু তার প্রাপ্য সম্মান, সেই সম্মানটুকু আমি পাইনি। তো প্রত্যেকটা জায়গাতেই আমাকে হেয় করা হয়েছে, চুল নেই। এরপরে স্কুল লাইফ হলো। স্কুল লাইফে মোটামুটি 2-3টে আমি স্কুল চেঞ্জ করেছি। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরেও সেখানেও ওই একই ব্যাপার। তো সব জায়গাতেই মানে ট্রেনে, বাসে, রাস্তায়, সব জায়গাতেই ওই টাকলি, টেকো, মানে আমাকে এমন জিনিসও শুনতে হয়েছে যে আমার ছবি নিয়ে দেওয়ালে পোস্টার করে মানে টাঙিয়ে দেওয়া হবে, যাতে মানে আমি আর কোনোদিন বাইরে বেরোতে মানে মুখ দেখাতে না পারি। হয়তো তারা চেয়েছিল যে আমি হয়তো কোনোদিন নিজেকেই শেষ করে দেব। তো আমি সেটা করিনি। আমার মনে হয়েছে যে না, নিজেকে ভালোবাসা দরকার, ভালো রাখা দরকার। আমার তো সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। আর ছোটবেলায় যেটুকু বন্ধু বান্ধব ছিল, সেই তাদের সাথে কিছুটা সময় হয়তো আমার গেছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে প্রত্যেকেই স্বার্থ নিয়ে মেশে। আর এখনকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তো আমি নিজের স্বার্থটাকে মনে করেছিলাম যে আমার ভীষণভাবে নিজেকে ভালোবাসা দরকার। তো তারপর যখন এই চুলের ট্রিটমেন্ট কিন্তু আমার চলতে থাকে, ঠিক আছে। আমার যখন 13 বছর বয়স, তখন আমার চুল আসলো। চুল আসার পরে আবার সেটা কিছুদিনের মধ্যে, মাত্র 6 মাসের মধ্যে আবার ঝরে যায়।
তো ওটা আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তো ডাক্তারবাবু বলেছিলেন, মানে তখন ম্যাডাম ছিলেন একজন, তো উনি বললেন যে বাবু তুই, আমি আর কিছু এখানে কিছু করতে পারছি না, তুই অন্য কোথাও চেষ্টা কর। তো ওখানে প্রায় 2.5 বছর আমি দেখালাম, তো ওখানে আমার কিছু হলো না। এরকম আমাদের কলকাতার মানে এমন কোনো বড় বড় ডাক্তার নেই যেখানে আমি দেখাইনি। কলকাতা বলো, বর্ধমান বলো, আসানসোল বলো, দুর্গাপুর বলো, আমি বিভিন্ন জায়গাতে দেখিয়েছি। ইভেন আমি যখন মানে ভেলোর গেলাম, ভেলোরে পর্যন্ত আমাকে বলা হলো যে আপ তো উইগ ই পেহেন সাকতে হো। তো আমার কথা হলো, একটা ডাক্তার কি করে সে বলতে পারছে যে উইগ পরার জন্য? আমি তো সেখানে চুলের জন্য গেছি, আমার যদি উইগ পরারই হতো তাহলে তো আমি উইগ মানে পরেই থাকতে পারতাম, তাহলে তো আমার আর এই চুলের আসার কোনো দরকারই ছিল না। তো যাই হোক, এটা আমার লাইফের একটা পার্ট যে আমার মাথায় চুল নেই, আর এটাকে আমি মেনে নিয়েছি। কিন্তু মানাটা অতটা সহজ ছিল না। এখন যতটা আমি এই ক্যামেরার সামনে বসে আমি যতটা বলছি, কিন্তু একটা সময় সত্যি মানে আমার মধ্যে সেই কনফিডেন্স ছিল না। এবার সেটা কিভাবে এসেছে সেটা আমি এবার বলি। তো আমি যখন আমার 20 বছর বয়স, তখন আমি আমার বাড়ি ছেড়ে দিই। কেন ছাড়ি? আমি যখন আমার বয়স যখন 2.5 বছর বয়স, সেই সময় থেকে আমি নাচ করি, তো নাচ শিখতাম। তো নাচটা আমার জীবনের একটা মানে ভালোবাসার জায়গা, আমার পুরোটা জুড়ে, মানে প্রেম ভালোবাসা না, আমার কাছে শুধুমাত্র এই নাচ, এই ব্যাপারটা ছিল। 2015-তে আমি যখন বাড়ি ছেড়ে দিই, সেই সময় আমি মানে আমি তখন বিভিন্ন প্রোগ্রাম করতাম, প্রোগ্রাম করতে 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 কিছু টাকা জমিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে আমি তো বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, কোনো জায়গাতেই কোনো কিছু হয়নি, বরং তাতে আমার ক্ষতি হয়েছে। কীরকম ক্ষতি হয়েছে আমি বলি। এই যে দেখছো যে আমি এতটা মোটা, সাধারণত যারা নাচ করে তারা প্রচন্ড রোগা হয়। রোগা হয় বলতে কি, তাদের ফিট হয়, রোগা নয়, ফিট হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি হঠাৎ করে মোটা হয়ে গিয়েছিলাম। মানে এটা কিন্তু একদিনে নয়, এটা বহু বছর ধরে আমার শরীরে স্টেরয়েড পড়তে 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 এমন হয়ে গেছে যে আমি নিজেকে আর সুস্থ রাখতে পারিনি। তো যখন আর কি নাচের প্রোগ্রাম করতাম, তো প্রোগ্রামের সময় কিন্তু আমি উইগ পরতাম। এরপর মানে বাড়ির থেকে যখনই বাইরে বেরোচ্ছি তখনই মাথার মধ্যে স্কার্ফ লাগিয়ে, কখনো মানে টুপি পরে, এইভাবে কিন্তু আমি আমার জীবনযাপন করছিলাম। তো যেই সময় আমি ভেলোরে গেলাম, ভেলোরে তো ওরকম ঘটনা ঘটলো। ওখান থেকে আমাকে এত পরিমাণে স্টেরয়েড দিল যে 1 সপ্তাহের মধ্যে প্রায় আমার 10 কিলো মতন ওয়েট গেইন হয়ে গেল। তো প্রত্যেকেই চায় যে সুন্দরী থাকুক, সেই জায়গায় এত মোটা শরীর নিয়ে কেউ স্টেজ পারফর্ম করলে সে তো আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। কারণ আমি যেহেতু সোলো পারফর্ম করতাম, তো আমার কাছে মনে হয়েছিল যে নিজের শারীরিক গঠনটাও একটা দরকার। আজকে আমি যদি একটা বিকিনি পরি, নিশ্চয়ই আমাকে ভালো লাগবে না। কারণ কেন ভালো লাগবে না? আমার সেই শারীরিক গঠনটা আমার সুন্দর নয়। তো সেই মুহূর্তে মানে ওই সময় দাঁড়িয়ে একটাই আমার প্রফেশন ছিল, সেটা হলো নাচ। নাচে প্রোগ্রাম করতাম, টাকা জমাতাম। তো যখন আমার কাছে কিছু টাকা হলো, সেই সময় আমি এক জায়গায় গেলাম, কলকাতার লর্ডন স্ট্রিটে একজন ডাক্তারবাবুর কাছে, মানে ডাক্তারবাবুর কাছে। ওখানে গিয়ে যখন আমি বললাম যে আমি এরকম চুল বসাতে চাই, তো ওনারা আমাকে মানে উনি বললেন যে দেখ মা, তুই যদি এখন চুল বসাস, আমি না হয় তাতে আমার লাভ হবে, কিন্তু তোর কোনো লাভ হবে না। কারণ এটা খুব বেশি হলে ওই 20-25 দিনের মধ্যে আবার চুলটা ঝরে যাবে। কারণ আমার শরীরে সেরকম কোনো মানে হরমোন নেই যেটা ওকে মানে চুলগুলোকে ধরে রাখবে। তো ওখানে প্রায় আমি 2,75,000 টাকা মতন নিয়ে গিয়েছিলাম। তো সেখানে আমি পুরোপুরি নিরাশ হয়ে ফিরে আসি। তো এবার সেই মুহূর্তে আমার কাছে না কোনো প্রফেশন আছে না কিছু, মানে আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম। তো যখন আর কি বাড়ি ছাড়া, আমি বাইরে, তাহলে আমি আমার নিজেকে চালাবো কি করে? এই নাচটা কি ছেড়ে দিতে হচ্ছিল যে ওজন বাড়ার জন্য আর এই চুলের জন্য? মানে আমাকে পুরোপুরি সম্পূর্ণভাবে আমাকে নাচটা আমার লাইফ থেকে চলে গেল। যে এই নাচটাকে নিয়ে আমি অনেক কিছু ভেবেছিলাম, হ্যাঁ অনেক স্বপ্ন, মানে অনেক 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 স্বপ্ন এরকম। তো তারপর আমি কি করব সেই সময় আর কিছু মাথা কাজ করছে না। তো ফেসবুক, তো আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন কলকাতা। তো সেই গ্রুপে আমি জয়েন করি। জয়েন করার পরে সেখানে আমি প্রথমে ক্যাটারিংয়ের কাজ শুরু করি। এবার ক্যাটারিং তো আর সবসময় থাকে না, সেটা তো অফ সিজনে তো পুরোপুরি মানে বসা। সেই সময় কি করব? সেই সময়
আমি কি করলাম, বড় বাজার গেলাম, বড় বাজারে গিয়ে কিছু টাকা দিয়ে, সামান্য কিছু টাকা দিয়ে আমি গোল্ড প্লেটের জুয়েলারি কিনলাম। সেগুলোকে তখন আমি শ্রীরামপুরে ভাড়া থাকতাম, তো শ্রীরামপুরের বিভিন্ন পাড়াতে গিয়ে ব্যাগে করে 2 হাতে ঝুলিয়ে নিয়ে বিক্রি করতাম। তো এটা আমার ফ্যামিলির কাছে একটু লজ্জাজনক হয়েছিল, মনে হয়েছিল তাদের যে খারাপ, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার নিজের জন্য এটা করা উচিত, কারণ আমি নিজেকে ভালোবাসি। আর প্রত্যেকটা মানে আমি যদি ওখান থেকে যদি 10 টাকাও লাভ থাকতো তাও জানতাম যে ওটা আমার নিজের। আর আমি প্রথম থেকেই ভেবেছিলাম একদম ছোটবেলা থেকে যে আমি কোনোদিন চাকরি করব না, কারণ আমার পক্ষে প্রত্যেকদিন মাথায় চুল পরে অফিস যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তো তারপর ওই ইভেন্ট ম্যানেজমেন্টে আমি যখন ঢুকলাম, ওখানে হোস্টেসের কাজ, কখনো মানে থালিগালের কাজ করছি, কখনো মানে ক্যাটারিংয়ের কাজ করছি, বিভিন্ন রকম, মানে ওখানে তো 101 কাজ, তো ওখানে বিভিন্ন পোস্টে আমি কাজ করেছি। তো এরপর ওখানেই কিছু বান্ধবী হয়েছিল, তাদের মধ্যে একজন আমার বান্ধবী সোমা চ্যাটার্জি। তো ও আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বললো যে তোকে এরকম কল করবে বা তোকে মেসেজ করবে, তুই একটু দেখে নিস। তো যাই হোক, কাজের চাপে ভুলে গিয়েছিলাম, কারণ আমার ওই গোল্ড প্লেটের জুয়েলারির ব্যবসা তখন মোটামুটি আমি সবার কাছে নিয়ে গিয়ে এরকম করছি, আবার এদিকে টুকটাক ইভেন্টের কাজ আমার রেগুলার চলছে। তো হঠাৎ একদিন আমার কাছে ফোন আসে যে শতরূপা, আমি বললাম হ্যাঁ। বলছে আপনি প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019 সুইস বিউটির হয়ে মেকআপ আর্টিস্টে চান্স পেয়েছেন। মানে এই কথাটা শুনে জাস্ট মানে আমি মানে আকাশ থেকে পড়ার মতন, কারণ আমি তো কোথাও মেকআপ শিখিনি। মানে আমি শুধুমাত্র এই যে নাচ করতাম, নাচের সময় আমার যে আর কি মেকআপ করতে ভালোবাসতাম, নিজেকে যেহেতু সাজাতাম, সেই সাজার সাথে কিন্তু এই যে মেকআপ ব্যাপারটা, এটার কিন্তু একটা কানেকশন ছিল। তো সেই এই নাচের মেকআপ আর এই গ্ল্যামার ওয়ার্ল্ডের যে মেকআপ, দুটো তো আলাদা। হ্যাঁ, আমি বলি, এইবারে যখন 2016, 17, 18 এই টাইমটাতে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র যারা মানে এখন যারা অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট, তাদেরকে সেই সময় আমি ফলো করতাম। আর ইনস্টাগ্রাম আমার কাছে একটা মানে কি বলবো, ভগবানের মতন, কারণ ওই প্ল্যাটফর্মটা না থাকলে আমি হয়তো এইসব কিছু জানতেই পারতাম না যে মেকআপে কোনটা কনসিলার, কোনটা মানে মেকআপের ব্লাসারের যে আরও কত ভেরিয়েশন আছে, কোনো কিচ্ছু জানতে পারতাম না। তো আমি ওটাকে গুরু বলে মনে করি ইনস্টাগ্রাম। এরপরে তো বিভিন্ন মানুষ আছেন যাদের মানে যাদের পোস্টগুলো আমি ইনস্টাগ্রামে দেখতাম, সেখান থেকে দেখে আমি নিজের মধ্যে আয়ত্ত করেছিলাম, ঠিক আছে। তো তারপর ওখান থেকে যখন এরকম ফোন আসলো, তখন ভীষণভাবে ভয় পেয়ে গেছি যে কি হবে, আদেও কি আমি কিছু করতে পারবো। ওখানে তো মানে এত বড় বড় আর্টিস্টদের সাথে মানে ফটো দেখছি নিজের, ওখানেই একটা নিজের মধ্যে ভয় কাজ করছে। তো যাই হোক, 2 দিন পর ওখানে গেলাম, যাবার পর দেখছি সব ইন্টারন্যাশনাল নেল আর্টিস্ট, ইন্টারন্যাশনাল হেয়ার আর্টিস্ট, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। তো সেখানে তো আমি কিছু জানি না, সবাই ইংরেজিতে কথা বলছে। তো আমারও সময় আসে যে স্টেজ পারফর্ম করতে হবে। স্টেজে উঠলাম, ওঠার সময় তো প্রচণ্ড হাত পা কাঁপছে, কারণ সবাই ইংরেজিতে কথা বলে গেছে। ওখানে একজন দর্শকের মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন যে ম্যাডাম প্লিজ আপনি বাংলায় বলবেন, তাহলে না আমাদের বুঝতে সুবিধা হবে। আমার মনের মধ্যে তো তখন লাড্ডু ফুটছে যে চলো এবার তো আমি একটু তো কিছু বলতে পারবো। তো তারপর আমি আমার কাজটা শুরু করলাম। কাজটা আমার শেষ হতে 5 মিনিট সময় লেগেছিল বেশি, কিন্তু যখন আমি কাজটা শেষ করলাম তখন অডিয়েন্সের মানুষ আমাকে জড়িয়ে ধরে বলছে ম্যাডাম প্লিজ আপনি ক্লাস শুরু করুন, আমরা ক্লাস করতে চাই। ওইখান থেকে আমার মেকআপ আর্টিস্টের জার্নিটা শুরু। একদম। এরপর কিভাবে আপনি এখন ব্যবসাও করছেন সেই সমস্তটা আমরা শুনবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবো। এলাম বিরতির পর, কিভাবে শতরূপাদির তার মেকআপের কেরিয়ার শুরু, কিভাবে জীবন যুদ্ধে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি, সেই গল্পটা এতক্ষণ শুনছিলাম। এখন তিনি ঠিক কী করছেন সেটা এবার শুনবো। শতরূপাদি, সেই মেকআপের জার্নি শুরু হলো, সেখান থেকে তারপর আবার এগিয়ে চলা, কোথাও কি আর মাঝে বিরতি আসেনি? এসেছে, অনেক কিছু ঘটেছে, অনেক 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 কিছু ঘটেছে। এই মানে 4-5টা বছরে আমার জীবনে যে কিভাবে পরিবর্তন এসছে সেটা একমাত্র রাধা মাধবী জানেন। মানে যখন আমি মেকআপ আর্টিস্ট মানে হলাম, সেই সময় আমি কোথায় ক্লাস করাবো, ক্লাস করানোর জন্য তো একটা জায়গা চাই, সেই জায়গাটা আমার কাছে ছিল না। সেই সময় আমি একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম, তো সেই ছেলেটির বাড়িতে আমি প্রথম ক্লাস শুরু করি।
তো কিছুদিনের মাথায় জানতে পারি ছেলেটি আমার সাথে আমাকে বিয়ের মানে কি বলবো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে আছে, ঠিক আছে, যেটাকে তার মা বাবা সাপোর্ট করতো, মানে তার ছেলে যাই বলতো সেটাই হয়তো ঠিক। তো যাই হোক, একদিন ওখানে জানতে পারার পরে আমি ওদের বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে মা বাবার কাছে যাই, মানে জাস্ট সমস্ত সেট আপ নিয়ে মা বাবার কাছে চলে যাই, কারণ ওখানে আমার একটা দোকান ছিল, ঠিক আছে, যেই দোকানটা এখন এই মুহূর্তে আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি পুরোপুরি। তো যাবার পরে আমি সোশ্যাল মিডিয়াতে এইরকম, আপনি এখন আমাকে যেরকম দেখছেন ঠিক এইরকম চুল ছাড়া, ভুরু আঁকা ছাড়া, চোখের পাতা ছাড়া, চোখে লাইনার ছাড়া, কাজল ছাড়া এরকম একটা ছবি দিই আর লিখি, আমি শতরূপা, আমার বয়স এত, আমাকে চিনতে কি আপনাদের এতটাই অসুবিধা হচ্ছে? আমি কি মানুষ নই? আমিও তো রক্ত মাংস মানুষ। তো এই পোস্টটা আমি যখন করেছিলাম, সেই পোস্টটা মানে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। তো তারপর আমার মনে হয়েছিল যে না, মানুষের কাছ থেকে যখন আমি এত পজিটিভ মানে ভাইস পাচ্ছি, তাহলে আমি কেন নিজেকে গুটিয়ে রাখবো? মানে এতদিন পর্যন্ত কিন্তু আমি চুল পরে থাকতাম, মানে কোথাও কখনো চুল খুলিনি, মানে ওই যে মেকআপ আর্টিস্টের জার্নি শুরু, তার আগে কলেজ লাইফ, স্কুল লাইফ, মানে সব জায়গাতে হয় মানে স্কার্ফ বেঁধে অথবা মানে চুল পরে। তো সেই দিন থেকে আমার শুরু হলো একটা নতুন লড়াই। আমি পুরো চুল ছাড়াই সব জায়গায় আস্তে আস্তে, মানে প্রথম খুব লজ্জা করতো, ভীষণ লজ্জা করতো, মানে কোনো জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে হয়তো কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। এখন যেটা আমি বুঝতে পারি, এখন আমি ফিল করতে পারি, কারণ আমার এখন প্রচুর কাস্টমার আছে। তো এরই মধ্যে লকডাউন পড়ে গেল, আর লকডাউনের সময় মানে লকডাউনের আগে আমি যেহেতু ক্যাটারিং করতাম, তো ইভেন্ট ম্যানেজমেন্টে, মানে এদিকে মেকআপ আর্টিস্টের মানে প্রফেশন, আর এদিকে আমার ইভেন্ট ম্যানেজমেন্টেও রয়েছি। তো সেখানে একটি ছেলের সাথে পরিচয় হয়, সেই ছেলেটির সাথে আমার কথাবার্তা হতো মানে বন্ধু হিসেবে। অলরেডি সেই সময় আমি সোশ্যাল সাইটগুলোতে, যেখানে বিয়ের জন্য আর কি পাত্রী দেখে, তো সেখানে পাত্রপাত্রী খুঁজছিলাম, যেহেতু বাড়ি থেকে একটা প্রেশার ছিল যে বিয়ে করতে হবে। তো যাই হোক, তো বাড়িতে ওই লকডাউনের মধ্যে হঠাৎ করে কি বলে ওটাকে, হ্যাঁ, লকডাউনে পুরোপুরি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো সেই সময় আমি ভাড়া থাকতাম। তো বাবা বললো কি যে ফালতু ভাড়া গুনবে কেন? তখন আমি ধাত্রীগ্রাম, মানে আমি অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানে ধাত্রীগ্রামের মেয়ে। তো সেখানে আমার যে মানে একটা জায়গায় আমি ভাড়া থাকতাম, মানে বাড়ি কাছাকাছি, বাড়ি হয়তো ওখান থেকে 10 মিনিট, কিন্তু আমি ভাড়া থাকতাম। আমার মনে হয়েছিল যে না, নিজে যখন ইনকাম করি, নিজে কেন আলাদা থাকতে পারবো না? তো ওই হিসেবে আমি আলাদা থাকতাম। কিন্তু যখন ওরকম লকডাউন পড়লো, বাবা বললো কি বাড়ি চলে এসো, ফালতু টাকা গুনতে হবে। তো আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পরে হঠাৎ একদিন মানে আমার দাদার সাথে প্রচণ্ড মারপিট হয়। সে আমাকে এমনভাবে মেরেছিল যে এখানে আমার ব্লাড পুরো জমেছিল প্রায় 1 মাস। তো সেই সময় ওই ছেলেটির সাথে, যেই ছেলেটির সাথে আমি কথাবার্তা বলতাম ইভেন্টের সূত্রে, সে ক্যাটারিংয়ে ছিল। তো যখন সে জানতে পারলো যে এরকম ঘটনা ঘটেছে বাড়িতে, তো বললো কি তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে চলে আসো। তো আমি বেরিয়ে চলে আসলাম, আর সেই দিনই ওখানে বিয়ে হয়ে যায়। ঠিক আছে, একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। তো এটা মানে আমার কি বলবো, প্রথম বিয়ে, ঠিক আছে। তো তারপর সেখানে গিয়ে আরেকটা লড়াই, মানে আমি যেই জিনিসটা থেকে বেরিয়ে তার হাত ধরলাম, সে 3 মাসের মধ্যে আমার ডিভোর্স হয়ে গেল। কারণ এত পরিমাণে টর্চার করতো, এত মারধর করতো, মানে এখানে পুরো মানে মাথা ফুলিয়ে দিত। তারপর মানে এইরকম ধরো মেজের মধ্যে মাথাটা নিয়ে এরমভাবে ঠুকছে, মানে এমন মারতো ওরকম, আমি কি বলবো, মানে এভাবে বলাও যায় না। এখানে পুরো মাংস তুলে নিয়েছিল, যেটা আমার 2.5 বছর সময় লেগেছে এই জায়গাটা ভরাট হতে, মানে মাংস আসতে। তো তারপরে এখানে চুল পুরো একদম ছিঁড়ে নিয়েছিল। তো এইরকম ঘটনা মানে প্রায়ই ঘটতো। তো 1 বছর পরে ওই যে চুল ছাড়া একটা ছবি দিয়েছিলাম, সেই ছবিটার 1 বছর পূর্ণ হয়, সেটাকে আমি আবার রিপোস্ট করি। তো করার পরে মানে ওটা এত পরিমাণে ভাইরাল হয়ে যাবে, মানে যা কল্পনার বাইরে। মানে আমি পোস্ট করেছিলাম, সাথে আরেকজনও পোস্ট করেছিল, আরেকজন লেখিকা। তো তারপর সেটা যখন ভাইরাল হয়ে যায়, আমার কাছে বিভিন্ন চ্যানেল থেকে আমার কাছে কল আসে, তো রিয়েলিটি শো এর জন্য। তো আমি সেখানে পারফর্ম করার পরে আবার মানে ওই যে ম্যারিড লাইফটা একটুখানি
টার্ন নিল। কীরকম টার্ন নিল? ওর বাবা মানে ছেলেটির বাবা যখন আমাকে মানে ছাড়তে যাচ্ছিল সেই সময় কিন্তু ওই কলগুলো এসেছিল, ঠিক আছে। তো তারপরে আমি যখন রিয়েলিটি শোতে মানে পার্টিসিপেট করেছি, ওখান থেকে ফেরার পরে আবার সব কিছু নর্মাল হয়ে যাচ্ছিল। ঠিক তার 10 থেকে 15 দিনের মাথায় আবার শুরু হলো আমার উপর অত্যাচার। ওই অত্যাচার আর নেওয়া যায় না। তারপরে ওই যে বললাম, গালে যখন আমার পুরো মাংস তুলে নিয়েছিল, প্রচণ্ড পরিমাণে মারধর, মানে কাটাকাটি, এরকম একটা ব্যাপার। তো আমি সেটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। পোস্ট করার পর সবাই একটাই কথা, যে তুমি কেন এখনো পর্যন্ত ওই জানোয়ারটার কাছে কেন পড়ে আছো? তো আমি ওখান থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে বাড়ি চলে আসি। তো ওখান থেকে যখন ফিরছি, কোইন্সিডেন্টলি একটা মেয়ে ফোন করে। তো মেকআপের ব্যাপারে, তখন তো মেকআপের কাজ করছি রেগুলার, সে আমাকে ফোন করে বলল যে এরকম কাজ পাসনি? আমি বললাম না। দিয়ে হঠাৎ করে বলছে, আর বলিস না, একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম, ফ্ল্যাটটা বিক্রি আছে, বিক্রি হচ্ছে না। আমি বলি কি ফ্ল্যাট বিক্রি আছে? আমি তো ফ্ল্যাটের জন্যই এসেছি। তো সেটা হলো বালিতে। তো আমি বললাম যে ঠিক আছে চল, আমি যাব, দেখবো একবার ফ্ল্যাটটা। তো ফ্ল্যাটটা যা দাম ছিল, মাত্র 8 লাখ কত বলেছিল। তো আমার কথা শুনে এবং আমাকে বলল যে ঠিক আছে, তুমি তাহলে 7,10,000 টাকা দাও। তো আমি সেদিনকে 10,000 টাকা জমা দিয়ে চলে আসি। আর তার কিছুদিনের মধ্যেই, 1 সপ্তাহের মধ্যে প্রায় 2.5 লাখ টাকা দিয়ে দিই। আর তারপর আমি ওটাকে পারচেস করি। মাত্র 6 মাসের মধ্যে আমার পুরো মানে টাকা কমপ্লিট। আর ওই যে আমি দিয়েছিলাম, মানে সত্যি বলতে একটা মেয়ে হিসেবে যে মাথার ছাদ করা, এটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। আর বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ আমাকে কেউ কোনোদিন বলবে না যা তোর এই বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাপের জন্মে কোনোদিন এরকম বাথরুম দেখেছিস? আমি তো অবাক, মানে এরকম ধরনের কথাবার্তা যে আমাকে শুনতে হয়েছে। ঠিক আছে, মানুষ বলে না যে তুমি যদি মুখে না মানে বলতে পারো, তুমি করে দেখাও। তো সেটাই আমার মনে হয় করে দেখিয়েছি। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এই যে মানে বাবা মায়ের উপর ডিপেন্ড করে এটা নিচ্ছি ওটা নিচ্ছি, তার টাকা পয়সা মানে সমস্ত কিছু, যে তাদের কাছ থেকে আমি শুধু নেব, হ্যাঁ, যারা এটা করে তাদেরকে আমি লোভী বলি। সেই সমস্ত মেয়েদেরকে আমি লোভী বলি। কারণ আমার মনে হয় তুমি নিজে যদি চাকরি বাকরি নাও করতে পারো, ছোট্ট কিছু তুমি করো, যেটা তোমার বাড়িতে তুমি কোনো একটা সেলাই করছো, বা তুমি কোনো একটা ছোটোখাটো বিজনেস শুরু করেছো, কিন্তু সেটা করো যেখান থেকে তোমার ছোট একটা ইনকাম হলেও মানে হোক। কারণ মেয়েদের, অবশ্যই মেয়েদের, মানে ছেলে মেয়ে উভয়ে, কিন্তু মেয়েদের বিশেষ করে, কারণ তাদেরকে নিজের পায়ে স্বনির্ভর হওয়াটা দরকার। কারণ যদি তুমি স্বনির্ভর না হও, হতে পারে আজকে তোমার বর আছে বা বয়ফ্রেন্ড আছে, যদি সে জীবন থেকে চলে যায়, বা তুমি এমন হলো যে তুমি সেখানে, তো আমার মতন ডিভোর্স হয়ে গেল, তুমি কি করবে? সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কোথায় থাকবে? মা বাবার কাছে। মা বাবার কাছে তো 2 দিন পরেই তোমাকে কথা শুনতে হবে যে এটা আমাদের বাড়ি, যা আছিস এইভাবে আর কতদিন আমাদের মাথার উপর চেপে বসে থাকবি? তো এই ব্যাপারগুলোর জন্য আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো যে তারা নিজেদের পায়ে দাঁড়াক, নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হোক। আর প্রথম গয়নাগাটি নয়, আগে মাথার ছাদ করো, তারপর অন্য কিছু। শতরূপাদি, আমি রিসেন্টলি একটা পোস্ট দেখছিলাম আপনার, যে সোনার গয়না আপনি বিক্রি করে দিচ্ছেন, সেটা কি জন্য? আচ্ছা বলি, আমি যখন চুল পড়তাম, চুল পরে মাঝে মাঝে রিলস বানাতাম, তখন তো টিকটক খুব চলছে, তো এরকম বিভিন্ন রিলস বানাতাম। তো সেই সময় আমাকে প্রচুর মানুষ জিজ্ঞাসা করতো, দিদি তুমি তোমার যে সমস্যাটা, আমারও এরকম সমস্যা, কোথায় গেলে পাবো বলো তো? তো আমি প্রথম পাঠাই, আমি বলি ঠিক আছে চলো আমি পাঠিয়ে দেবো, তুমি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিও। তো পাঠিয়েছি, মানে তারা পেমেন্ট করতো অবশ্যই। তো সেখানে প্রথম আমার মনে হয় ইউপিতে গেছে। তো এইভাবে ঝাড়খণ্ড, বিহার, কখনো মেদিনীপুর, কখনো পুরুলিয়া, বিভিন্ন জায়গায়, কখনো চেন্নাই, কখনো মুম্বাই, কখনো দিল্লি, বিভিন্ন জায়গাতে আমি চুল পাঠিয়েছি। তো আমার মনে হয়েছিল যে একটু একটু করে যখন আমি করছি, তাহলে এটা আমার ব্যবসায় কেন মানে হবে না? তো আমার সেই সময় তো টাকা পয়সা প্রচণ্ড দরকার। আমি মেকআপের ক্লাস করিয়ে যেই টাকাটা ইনকাম করতাম, সেটাকে পুরোপুরি ঢুকিয়ে দিলাম উইগের বিজনেসে, যেটা এখন মানে কি বলবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপে এখন আমার নাম ঘোরাফেরা করে। তো এটা আমার একটা বিজনেস। এর বাইরে আমি ভীষণ মানে পেটস ভালোবাসি।
ঠিক আছে, এই যে মানে আপনারা যে এখন বসে আছেন, এইটা কিন্তু একটা পেট শপ, এটা আমার নিজস্ব পেট শপ। এটা করার পেছনেও অনেক কারণ আছে। আমরা হয়তো মাথার ছাদ করে নিলাম, আমি হয়তো ভালো খাচ্ছি পড়ছি, কিন্তু আমাকে তো ভবিষ্যৎটাকেও দেখতে হবে। আগামী প্রজন্ম যে আসবে তার জন্যও তো কিছু রাখতে হবে। এরকম তো নয় যে আমি কোনোদিন হয়তো বিয়ে করব না। আমার জীবনে একজন আছে, যে আমার একজন প্রিয় মানুষ, তার সাথে আমার প্রায় 3 বছর হলো সম্পর্ক, মানে বলতে পারো একটা সংসার। তো সেই মানুষটা আমাকে খুব সাথ দিয়েছে। এবার এই দোকানে আমি যখন পেটসদেরকে ভালোবাসি, তাদের খাবার রাখছি, তাদের ওষুধ রাখছি, কিন্তু তাদেরকে তো ভালো রাখার দায়িত্বটাও আমার উপর এসে পড়ে। কারণ তারা তো যেখানে সেখানে মানে ডাক্তার দেখাতে পারে না। এই জায়গাটায় আমাদের আমি যেই অঞ্চলে থাকি, এটা নিশ্চিন্তা গ্রাম পঞ্চায়েত, তো এই জায়গাতে কোনো পেট শপ নেই। আমি অনেক ভেবে 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 এই পেট শপ করেছি। এইবারে তাদের যখন কোনো রকম প্রবলেম হচ্ছে শারীরিক, তখন তারা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু পাচ্ছেন না। সেই ডাক্তারবাবুকে বসাবো বলে এর পাশেরই আরেকটা দোকান আছে যেটা খালি ছিল, সেটা আমি ভাবলাম যে না, এই একটা মাত্র সুযোগ যেটা আমার ভীষণভাবে দরকার। তো সেই সময় আমি সোনাতে একদম বিশ্বাসী ছিলাম না, একদম নয়, মানে আমার সোনা দানা কিছুই নেই। সেই জায়গায় শুধুমাত্র আমার এই একটা মানে মাথার ছাদ ছিল। তারপর ওই শখের বসে একটা ব্রেসলেট বানিয়েছিলাম, একটা গলার চোকার বানিয়েছিলাম, যেটা আমার ভীষণ পছন্দের ছিল। কারণ আমি ভেবেছিলাম আমার রেজিস্ট্রি ম্যারেজের দিন আমি ওটা পরবো। আমি সেটাকেও বিক্রি করে দিয়েছি। আমার যে উডবি হাজব্যান্ড আছে, যে প্রিয় মানুষটি, তাকে আমি একটা সোনার চেন করে দিয়েছিলাম, সেটাও আমি বিক্রি করে দিয়েছি। আর কিছু জিনিস সোনার ছিল, সেগুলো বিক্রি করে আমি একটা পাশে দোকান কিনেছি। সেটা এখনো হয়তো সোশ্যাল মিডিয়ার মানুষরা সকলে জানে না, তবে এই প্রথম আমি আপনাদেরকে বললাম। শত্রুপাদি, আপনি তো অনেক মেয়েদের সাজান এবং নিজেও সাজতে ভালোবাসেন, যেমনটা আপনি বলছিলেন। তো এই মেয়েদের যে রূপ, সৌন্দর্য, যেটা নিয়ে সমাজে এত কথা হয়, সেটার সংজ্ঞাটা আপনার কাছে কি? আমার মনে হয় মেয়েদের রূপ দিয়ে নয়, মেয়েদের কর্ম দিয়ে, তার গুণ দিয়ে বিচার করা উচিত। এই যে মানুষ যে বলে না, এই যে আমার টেকো টাকলু, আমার তাতে কোনো যায় আসে না। আমি এইভাবে চলি, এর কারণ আমার কিন্তু নিজস্ব একটা উইগের বিজনেস আছে, আমি যখন ইচ্ছে আমি চুল পড়তে পারি। কিন্তু আমি চাই যে সমস্ত মানুষগুলো যাদের সামর্থ্য নেই, তারা কি করবে? তারা কি মানে ঘরে বসে থাকবে? তারা মানে সমাজ থেকে দূরে থাকবে? আমি তাদের উদ্দেশ্যে চুল ছাড়া বেরোই। কারণ উইক কেনার মধ্যে সামর্থ্য সকলের থাকে না, আর যদি থাকেও সে কেন পড়বে সবসময়? তার কি ভেতরে কষ্ট হয় না? এই যে এখন আমি যে বসে আছি, আমি কত রিল্যাক্সে বসে আছি। আমি যখন উইক পরবো, উইকটা কতটা গরম হয়, কতটা ঘাম হয়, যার জন্য ভেতরে মানে আজকে আমার শরীরে বিভিন্ন রকম এই যে রোগ প্রবেশ করেছে, সেটা শুধুমাত্র এই স্টেরয়েডের জন্য। আর যদি আমি প্রথম থেকে জানতাম যে স্টেরয়েডের জন্য, আমাকে ডাক্তারবাবু এরকমও বলেছিলেন যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমি যদি প্রথমেই জানতাম, আমি তাহলে কিন্তু কোনো দিনও ট্রিটমেন্ট করাতাম না। কারণ আমি নিজেকে খুব ভালোবাসি, আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজেকে ভালোবাসা দরকার। তো আমার মনে হয় প্রত্যেকেই নিজের কর্ম দিয়ে তোমরা নিজেদেরকে মানে প্রেজেন্ট করো। নিজেদের রূপটা কিচ্ছু না, আজকে আমি যদি বাইরে মাটি কাটার কাজ করি, আমিও একদম ঝলসে যাব। তো এই রূপের মানে অহংকার করে কিচ্ছু লাভ। একদম, রূপটা খুবই ক্ষণস্থায়ী, আর যে কারণে আমাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় গড়ে তোলাটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য শত্রুপাদি। আর খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা আমাদের শত্রুপাদি দিলেন, যে প্রত্যেকটা ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের স্বনির্ভর হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো আমাদের বিজয়িনী অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।